আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা এবং ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে ফেরত চেয়ে করা রিট আবেদনের উপর শুনানি চলছে। বেলা ১১টা থেকে শুরু হয় শুনানি। এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন ব্যারিস্টার অনিক আর হক। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকদের দাঁড়াতে দিল না পুলিশ। পূর্ব নির্ধারিত মৌন অবস্থায় কর্মসূচিতে অংশ নিতে সকাল 10টার পর অভিভাবকেরা জড়ো হলে শুরু হয় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা। আগে থেকেই ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যেতেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ স্বজনদের। পরে অভিভাবকদের পুলিশ বেষ্টনীর মধ্য নিয়ে ওই এলাকা ছাড়তে বাধ্য হয় তারা। এ ঘটনার প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকেরা। আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি। অভিভাবকরা সন্তানদের পাশে, আমাদের যে সন্তানরা আহত হয়েছে, মারা গেছে, তাদের প্রতি শোক জানিয়ে আমাদের মৌন অবস্থান ছিল, কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না। এবং আমরা বলেছি আমরা 10 মিনিট চাই, ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না। আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না। তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক, সবাই এখানে 50 ঊর্ধ্ব মানুষ, এই মানুষের সংখ্যা হাজার হাজার না। সুতরাং এই মানুষগুলো আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না। আমরা এখান থেকে আপনাদের কাছে 10 থেকে 15 মিনিটের একটা সময় চাইছি, তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না। তাদেরকে বলা হয়েছে যে এইখানে এই ধরনের কোনো দিক থেকে, কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ আর মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা এবং প্যাগোডায় প্রার্থনা করা। এদিকে হতাহতের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রঙের প্রোফাইল ছবি আপলোড করেছে আন্দোলনে সমর্থনকারীদের অনেকেই। কোটা সংস্কারকে কেন্দ্র করে কারফিউয়ের 11তম দিনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘণ্টা কারফিউ শিথিল রয়েছে রাজধানীতে। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুরের জন্য এই সূচি প্রযোজ্য। শুক্রবার দিবাগত রাত 12টা থেকে কারফিউ জারি করলেও রবিবার থেকে তা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করে সরকার। অন্য জেলার সিদ্ধান্ত জেলা প্রশাসকদের ঘোষণা অনুযায়ী চলছে। আর কারফিউ শিথিল অবস্থায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিসের সময়সূচি ঘোষণা করে সরকার। ব্যাংকিং সেবা চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। চলমান পরিস্থিতিতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো হলেও গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। সারা দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। চট্টগ্রামে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
অভ্যন্তরীণ রুটের গণপরিবহন চলাচলের পাশাপাশি চলছে দূরপাল্লার যানবাহনও। স্বাভাবিকভাবে চলাফেরা করছে মানুষ। সেনাবাহিনী এবং বিজিবির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে বরিশালে। আর এই মহানগরীতে 15 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। বিভিন্ন স্থানে ভিড় বেড়েছে মানুষের। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, রংপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেহেরপুরে কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বাভাবিক হতে শুরু হয়েছে জেলার পরিবেশ। চলছে অফিস আদালতের কার্যক্রম। এছাড়াও দূরপাল্লা এবং আন্তঃজেলার সব সড়কে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। ভোলায় কারফিউ চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, র্যাব, পুলিশ টিম বিভিন্ন এলাকায় যৌথ মহড়া দিচ্ছে। বরিশালের পরিস্থিতি জানাবেন সহকর্মী আরিফুল ইসলাম। সারা দেশে চলছে কারফিউ। এর মধ্যে শিথিল অবস্থায় বরিশালের সাধারণ মানুষের জনজীবন ফিরে এসেছে পুরনো রূপে। আজকে আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি, যেহেতু জাতীয় আজকে শোক দিবস ঘোষণা করা হয়েছে, এই শোক দিবসের মধ্যে যেসব বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সড়কে বের হয়ে এসেছে এবং যান চলাচল কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়েছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। আর ক্ষুদ্র পরিসর যে যানবাহনগুলো সেগুলো সবসময় আসলে চলাচল করছে, তবে যেই যানবাহনগুলো একান্তই দূরপাল্লার সেগুলো অনেক সময় হিসেব করে ছাড়ছে বরিশালের স্টেশনগুলো থেকে। তার কারণ হচ্ছে যে স্টেশনগুলো যদি যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার লক্ষ্যেই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বরিশাল নৌ টার্মিনালে কথা বলেছিলাম, তারা কিন্তু স্বাভাবিকগুলোই নৌপথে কিন্তু চলাচল করছে, অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সকল নৌযানগুলো। পাশাপাশি বরিশালের এই যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা খোঁজ নিয়েছিলাম সেসব শিক্ষা প্রতিষ্ঠান গতকালকে কিন্তু একটি তারা কর্মসূচি থাকলেও সেই কর্মসূচি কিন্তু অল্প পরিসরেই শেষ হয়ে যায় এবং সেই কর্মসূচির আলোকে মূলত তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা উত্থাপন করে, তবে তার কতটুকু বাস্তবায়ন হবে সেটি এখন দেখবার পালা। অপরদিকে যদি বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল জেলা পুলিশ তারা তৎপর অবস্থায় রয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেছেন। অপরদিকে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তিনি কিন্তু শহরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই লক্ষ্যে তিনি কাজ করছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। আরিফুল ইসলাম বরিশালের খবর জানাচ্ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভূমিধসের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। স্থানীয় সময় মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়েনার জেলায় ৪ ঘন্টার মধ্যে ৩টি ভূমিধস হয়। মাটির নিচে আটকা পড়েছেন শতাধিক মানুষ, তাই নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির বিমান বাহিনী সহ বেশ কিছু সংস্থা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাশিয়ার ট্রেন এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের পর ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়, কয়েকটি আবার দুমড়ে মুচড়ে যায়, আর এতেই অনেকে আঘাত পান। জানা যায় দুর্ঘটনা কবলিত ট্রেনটি ৮০০ যাত্রী বহন করছিল। স্থানীয় সময় সোমবার ট্রেনটি রাশিয়ার কাজান এবং কৃষ্ণ সাগর তীরবর্তী অ্যাডলার জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় দক্ষিণ রাশিয়ার একটি লেভেল ক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে অন্তত ৮টি বগি ট্র্যাক থেকে সরে যায়। যুক্তরাজ্যে ছুরি হামলার ঘটনায় ২ শিশু নিহত সহ আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় দেশটির মার্সিসাইড জেলায় সাউথপোর্ট শহরের শিশুদের একটি নাচের কর্মশালায় এই ঘটনাটি ঘটে। হামলার অভিযোগে ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তার পরিচয় প্রকাশ করা হয়নি। পার্শ্ববর্তী ল্যাঙ্কাশায়ার জেলায় ব্যাংকস শহর থেকে সাউথপোর্টে এসে এই হামলা চালানো হয় বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়। তবে হামলার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে ঘিরে দেশব্যাপী শুরু হয়েছে বিক্ষোভ। দেশের হাজার হাজার মানুষ বিভিন্ন স্লোগান সহকারে রওনা দিয়েছেন প্রেসিডেন্টের বাসভবনের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রতিবাদের স্বর। বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। বিরোধী দলগুলোর দাবি
জালিয়াতির আশ্রয় নিয়ে নির্বাচনে জয় পেয়েছেন মাদুরো। প্রেসিডেন্ট হিসেবে 11 বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। Son los que no me perdonan los apellidos ni el imperialismo. Con humildad de obrero. এবার খেলার খবর। প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে আজ ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফ্রান্সের গ্রুপ পা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। মরক্কোর বিপক্ষে নাটকীয় হার দিয়ে অলিম্পিক আসর শুরু করলেও ইরাককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আশা বাঁচিয়ে রাখে হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জয়ের ছন্দটা ধরে রাখতে পারলেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পূরণ হবে 2008 অলিম্পিকের স্বর্ণজয়ীদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলবিসেলেস্তাদের একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ মাসচেরানো। আবারও কারফিউ প্রসঙ্গ। কোটা সংস্কারকে কেন্দ্র করে কারফিউর 11তম দিনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল রয়েছে রাজধানীতে। এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী মারুফ রেজা। মারুফ, একটু জানতে চাই যে রাজধানীর পরিস্থিতি কি এই মুহূর্তে? রেতনা, আমি যদি বলি যে গত কয়েকদিন আমরা যে তীব্র যানজট দেখেছি রাজধানী জুড়ে, আজকেও কিন্তু সেই সকাল থেকেই কিন্তু তীব্র যানজট রাজধানীর বিভিন্ন জায়গায়, এবং এই যানজটের মাত্রা আজকে খানিকটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। আপনি জানেন যে সকাল থেকে ভোর থেকে কিন্তু একটু থেকে বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির মাত্রায় সেই যানজটের মাত্রাও কিন্তু খানিকটা বাড়িয়ে দিয়েছে। আমি যদি সুনির্দিষ্ট করে বলি যে আসলে এই যানজটটা আসলে কেন হচ্ছে, আসলে এই যে দেশব্যাপী যে সহিংস পরিস্থিতি যতই স্বাভাবিক হচ্ছে সেই সাথে সাথে বাড়ছে গণপরিবহনের মাত্রা। আপনি জানেন যে অফিস সময় কিন্তু সরকার একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে সকাল 9টা থেকে বিকেল 3টে, যার ফলে এই নির্ধারিত সময়ের মধ্যেই সবার কিন্তু একটা যাওয়ার একটা কিন্তু তাড়া থাকে। এবং আরেকটি বিষয় যদি অন্যতম যেটা বলা যায় সেটা হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং মেট্রো রেল এখন পর্যন্ত বন্ধ আছে। বিশেষ করে যারা উত্তরা থেকে মতিঝিল অফিস করেন বা এর মধ্যে যাতায়াত করতে হয় যাদেরকে, কিংবা যারা মিরপুর থেকে এতদিন অভ্যস্ত ছিলেন মেট্রো রেলে চলাচলে, সেই মেট্রো রেলের বন্ধের কারণে কিন্তু এই তীব্র যানজটের মাত্রাখানে কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এখন কিন্তু প্রায় অফিস সময় কিন্তু অর্ধেক পেরিয়ে গেছে, এখন 12টা বাজে। তারপরে কিন্তু পুরো রাজধানী জুড়ে সেই যানজটের মাত্রা কিন্তু এখন পর্যন্ত কমেনি। তার মধ্যে হচ্ছে গণপরিবহনের সেই যে আগের যে গণপরিবহনের মাত্রা স্বাভাবিক, সেই পরিস্থিতিটি কিন্তু পুরোপুরি আসছে, হয়তো সময় একটু একটু করে আসছে, কিন্তু এখন পর্যন্ত গণপরিবহনের সংখ্যাও কিন্তু আগের মতো নেই। সব কিছু মিলে অফিসের যারা যাতায়াত করতে হয় তাদেরকে যেমন একটা তাড়া থাকে নির্দিষ্ট সময়ে আসার এবং নির্দিষ্ট সময়ে ফিরে যাওয়ার, এবং সেই সঙ্গে পরিবহনের সংখ্যাও কিন্তু সেই পরিমাণ নেই। সব কিছু মিলে একটি দুর্ভোগের মধ্যে পার করতে হচ্ছে রাজধানীবাসীকে, আজকে সকাল থেকেও যেটি হয়েছে গত কয়েকদিনের মতোই। আর রেতন, আরেকটি বিষয় বলে রাখছি যে রাজধানী জুড়ে সহিংসতা এড়াতে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু তৎপর থাকতে দেখেছি। আপনি জানেন সন্ধ্যা 6টা পর্যন্ত সেই কারফিউ সময় শিথিল শেষ, এবং এরপর কিন্তু আবার সকাল বিকেল 6টা। মারুফকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।